প্রেম করার অপরাধে এক বাচ্চার বাবার সাথে বিয়ে দিয়ে দেওয়া হল চিত্রলেখার। পাত্র অন্য কেউ নয় বরং তারই বড় চাচার বড় ছেলে নওয়াফ শিকদার, যার কিনা ৩ বছর বয়সী একটা ছেলেও আছে। চিত্রাকে এমন এক অপরাধের শাস্তি দেওয়া হয়েছে যেটা সে করেনি। তবে কথা কেউ বিশ্বাস করলে তো? বহুবার বলার এবং বোঝানোর চেষ্টা করছে সে, বিনিময়ে অকথ্য গালাগাল আর অমানুষিক অত্যাচার ছাড়া কিছুই জুটেনি কপালে। মরার উপর খাড়ার ঘা হিসেবে এই কীর্তি শুনে হার্ট অ্যাটাক করে তার দাদু আরসালান শিকাদার। নির্দোষ চিত্রাকেই বহন করতে হয় সেই অসুস্থতার দায়। বড্ড কনজারভেটিভ ফ্যামিলি তার। সন্তানের চেয়ে সম্মানের ভয়টা বড় তাদের কাছে। এই সম্মানে আজ পড়াই চিত্রা হয়ে উঠে তাদের চোখের বিষ। কলঙ্কিত নারী হিসেবে আখ্যা পায় সবার নিকট। তাই তো অষ্টাদশী চিত্রাকে সঁপে দেওয়া হয় তার থেকে দ্বিগুণ বয়সী এক পুরুষের কাছে। লোকমুখে বাঘ হিসেবে বিরাট খ্যাতি তার। গোটা রাজধানী জুড়ে বিদ্যমান তার সমালোচনা। ঘরোয়া আয়োজনে বিয়েটা সম্পন্ন হতেই নওয়াফের হাতে চিত্রাকে তুলে দিয়ে আশিকুর শিকদার বলেন, এখন থেকে তোমার স্ত্রী এই মেয়ে। আর কোনো দ্বিতীয় পরিচয় নেই তার। সন্তান হিসেবে ত্যায্য করা হলো তাকে। আপদ নিয়ে বিদায় হও। বদমেজাজি নওয়াফ কথাগুলো শুনে শান্ত দৃষ্টিতে তাকাল তার সদ্য হওয়া শ্বশুরের পানে। কোলে ছেলে ঘুমিয়ে আছে বিধায় বাড়তি কিছু বলল না। চাপা স্বরে হুঙ্কার ছেড়ে ধীর গলায় বলল, আপনার সন্তান ছিল বলে কথাগুলো হজম করে নিলাম। বর্তমানে সে আমার স্ত্রী। সুতরাং তার বিরুদ্ধে কথা বলার আগে শতবার ভাববেন। নয়তো আপনার গায়ে হাত উঠাতে একবারও ভাব না আমি। ছেলের অসংলগ্ন আচরণ দেখে পেছন থেকে ধমকে উঠেন আশরাফ শিকদার। নওয়াফ তার কথা অমান্য করে খ্যাপাটে সুরে বলে, বিয়ে করে ছেলের দায়িত্ব পালন করেছি। এবার এই মহামারীকে নিজ বাসায় তুলে ধন্য করো আমায়। খবরদার আব্বা, যদি ওকে আমার ফ্ল্যাটে পাঠিয়েছ, কসম খোদার, তোমার বাড়ি ডোনেশনে দিয়ে তবেই দম নিব আমি। মাইন্ড মাই ওয়ার্ডস। বলেই নওয়াফ গটকটিয়ে হেঁটে চলে যায় বাইরে। এদের ডিসগাস্টিং নাটক দেখার সময় নেই তার। দরকারে বাসায় এসেছিল অথচ এরা রীতিমতো বিয়ে পড়িয়ে ছড়ল। মাথা মগজ পুরোই আউট অব কন্ট্রোল। যখন তখন দু-একটা খুন হয়ে যেতে পারে, কাজে ডুবে থাকলেই কেবল এই সমস্যার সমাধান মিলবে। তার জন্য আগে ঢাকা ফিরতে হবে। বহু কাজ বাকি। ছেলের কথা শুনে মহাচিন্তায় পড়ে যান আশরাফ শিকদার। চিত্রলেখার আতঙ্কিত মুখপানে চেয়ে বিষণ্ণ হয়ে ওঠে উনার মন। পরিস্থিতি সামলাতে বিয়ে তো করিয়ে দিয়েছেন, কিন্তু জীবন বাঁচাতে গিয়ে ভবিষ্যৎ নষ্ট করে দেননি তো বাচ্চা মেয়েটার? ওদিকে নরম মনের অধিকারী চিত্রা ঠোঁট ভেঙে কেঁদে ফেলে এসব তর্কবিতর্ক দেখে। সহজ সরল মানুষ সে, এত প্যাচ তার ছোট্ট মাথায় ঢুকে না। বাবাকে কিছু বলার সাহস নেই বিধায় ব্যাকুল হয়ে চায় পর্দার আড়ালে মুখ লুকিয়ে কাঁদতে থাকা মায়ের পানে। করুণ চোখে চেয়ে বোঝাতে চায়, ও মা, মা গো, বিশ্বাস করো, তোমার চিত্রা নির্দোষ। কিচ্ছু করেনি সে। অহেতুক এই কথার আঘাত, মারের ব্যথা সইতে পারছে না তোমার বোকা ফুল। একবার বুকে টেনে নাও না তাকে, আদর দিয়ে ভুলিয়ে দাও সব ব্যথা। মেয়ের আকুল চাহনি দেখে তৎক্ষণাৎ সরে যান চৈতি বেগম। নিজের সংসার বিসর্জন দিয়ে মেয়েকে বাঁচান সম্ভব নয় উনার পক্ষে। গত ২৫ বছর ধরে কোনো মতে টিকিয়ে রেখেছেন সংসারটা। স্বামীর ঘর ছাড়া হলে আর যে কোথাও ঠাঁই মিলবে না তার। নিজেরও কোনো পরিচয় নেই, না তো আছে কোনো আয়ের উৎস। বুড়ো বয়সে কার বাড়ি ভিক্ষা করে খাবেন? তার চেয়েও বড় কথা, চিত্রা ভালো থাকবে ওখানে। নওয়াফ রাগী হলেও মনের দিক দিয়ে ভালো। তার বড় মেয়ের জামাই ছিল ছেলেটা। তাই তো ভরসা পাচ্ছেন একটু আধটু। বড় মেয়েটার মুখে কখনো অভিমানের ছায়া পড়তে দেখেননি তিনি। আফসোস, পোড়াকপালির ভাগ্যে সহ্য হয়নি এত সুখ। মারাত্মক এক অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে তার। মাত্র ৩ দিনের নবজাতক ছেলেকে রেখে পাড়ি জমায় পরপারে। প্রিয় স্ত্রীর মৃত্যুর শোকে কয় মাস পাগলি ছিল নওয়াফ। এরপর হুট করে হয়ে উঠল রোগটা। এতক্ষণ বহু কষ্টে চুপচাপ দাঁড়িয়েছিলেন আশিকুর শিকদার, কিন্তু নওয়াফ বেরিয়ে যেতেই চিত্রার চুলের মুঠি ধরে তাকে টেনে হিঁচড়ে ধাক্কা মেরে ফেলে দেন বাড়ির বাইরে। মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে সিঁড়ির উপর। শরীরে তেমন একটা আঘাত না পেলেও নাকে ব্যথা পায়। গলগলিয়ে বেরিয়ে আসে রক্ত। পাড়া শুদ্ধ মানুষ মজা দেখে কিন্তু এগিয়ে আসে না। আশরাফ শিকদার হৈ হৈ করতে করতে এগিয়ে গিয়ে ধরেন ভাতিজিকে। চাপা গলায় ভাইকে ধমকে বলেন, পাগল হয়ে গেছিস? মেয়েটা মরে যাবে তো। আশিকুর শিকদার চিৎকার করে বলেন, মরে যাক ওই মেয়ে।
ধ্বংস হোক তার সুখ, আজীবন কষ্ট পাক পরের ঘরে। যে মেয়ে বাপের সম্মান নিলামে তুলে তার বেঁচে থাকার অধিকার নেই। পৃথিবীর বোঝা এরা। বাবার বলা প্রত্যেকটা কথা কলিজা এফোর ওফোর করে দেয় চিত্রার। বোকা মেয়েটা হাভাতের মতো চেয়ে থাকে বাবার দিকে। জন্মের পর থেকেই তিরস্কার শুনে আসছে তার থেকে। দোষ তার একটাই, মেয়ে হয়ে জন্মানো। যদিও ওটা চিত্রার হাতে ছিল না, তবুও মেয়েটা মেনে নিয়েছে তার অপরাধ। জীবনের ১৭টা বসন্ত পার হয়েছে, কিন্তু বাবার আদর কী রকম হয় সেটা উপলব্ধি করার সৌভাগ্য হয়নি তার। আজীবন এই ভালোবাসা পাওয়ার লোভে কত কিছু করল, কিন্তু দিন শেষে ওই বাবাই তাকে অভিশাপ দিতে পিছু হটল না। এবারে ভীষণ অভিমান হল চিত্রার। তার কিশোরী মনে বাসা বাঁধল অদ্ভুত জেদ। এতক্ষণ সবাইকে বোঝাতে চাইলেও এবার হাল ছেড়ে দিল। বড় বাবার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, তোমার বাসায় একটু জায়গা দেবে আমায়? সব কাজ করে দিয়ে মূল্য চুকিয়ে দিব না হয়। দিনে ২ বেলা খেতে দিলেই চলবে। আশরাফ শিকদারের মনের ভেতরটা হু হু করে ওঠে। বাচ্চা একটা মেয়ে যাকে কোলেপিঠে মানুষ করেছেন, সেই কিনা দুমুঠো ভাতের জন্য এমন কাতর গলায় অনুনয় করছে, এই দৃশ্য সহ্য করা যায়? তিনি রুমাল বের করে চিত্রলেখার সরু নাকে ধরে বলেন, এমন করে বলে কেউ? ওটা তো তোরও বাসা মা। চল উঠ। আর এক মুহূর্ত না এখানে। মিছে সম্মান আর সম্পত্তি ধুয়ে পানি খাক তোর বাপ। চিত্রার নরম হৃদয় হাহাকার করে উঠল, কিন্তু মেয়েটা কাঁদল না। আনমনে বলল, ওটা আমার বাসা নয় বড় বাবা। আমি শুধুমাত্র আশ্রিতা। অতঃপর তারা রওনা দিল। জীবনে প্রথমবার রংপুরের ছোট্ট গ্রামের সীমানা পেরোল মেয়েটা। ভাগ্য তাকে টেনে নিয়ে গেল অচেনা গন্তব্যে। এরপর কি হবে? সুখ মিলবে নাকি শোকের ছায়ে মরণ হবে? বাবার অভিশাপেই কি ধ্বংস হবে মেয়েটা? নাকি কারো আগমনে সজ্জিত হবে তার জীবন? দীর্ঘ ৬ ঘণ্টার জার্নি শেষে চিত্রা পা রাখে তার তথাকথিত স্বামীর ভিটায়। অন্যদের বেলায় কি হয় জানা নেই, তবে ৬তলা বিশিষ্ট ছিমছাম বাড়িটা দেখে হু হু করে ওঠে চিত্রার মন। বাপের ঘরে তো ঠাঁই মিলল না। এই নামমাত্র সম্পর্কের জোরে কদিন টিকতে পারবে এখানে? নওয়াফ যদি বের করে দেয় তখন কি হবে? কোথায় যাবে চিত্রা? তবে কি শেষ অবধি পাগল বেশে ঘুরতে হবে তাকে? রাস্তার পশুগুলোর হাতে বিসর্জন দিতে হবে ইজ্জত? ভাবনাগুলো মাথায় আসতেই চিত্রার শ্যামবর্ণের শীর্ণ দেহখানা ভেঙে আসতে চায়। ছোট্ট জীবনটায় বিশাল আঘাত পেয়ে বসেছে। এজন্যই বোধহয় ধৈর্যে কুলছে না তার। আশরাফ শিকদার গাড়ি থেকে বেরিয়ে দেখেন চিত্রা টলছে। তিনি জলদি এগিয়ে গিয়ে বাহু টেনে ধরেন তার। থরথরিয়ে কাঁপছে মেয়েটা। তিনি হতভম্ব সুরে বলেন, কি হলো আম্মা? আশরাফ শিকদারের হাত জড়িয়ে ধরে চিত্রা কাঁপা কণ্ঠে শুধায়, যদি উনি বের করে দেয় বাসা থেকে? আশরাফ শিকদার কিঞ্চিৎ থমকান। পরক্ষণে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাড়িটা আমার আম্মা। ও কর্তৃত্ব খাটাতে পারবে না। যদি তেরিবেরি করে তাহলে ভিন্ন ব্যবস্থা নিব আমি। চিন্তা করিস না। চিত্রা ভরসা করতে চায়, একটু আশ্বস্ত হতে চায়, কিন্তু মনের ভেতর কেউ একজন চিল্লিয়ে বলে, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়। কাউকে বিশ্বাস করিস না চিত্রা। এই টিকে থাকার লড়াইটা তোর একার। মানুষ করুণা করবে, কিন্তু কর্ম তোর একারই করতে হবে। নিশ্চিন্ত হতে না পারলেও কিঞ্চিৎ শান্ত হয় চিত্রা। মনে ভয়, মস্তিষ্কে দ্বন্দ্ব, আর বুকে একরাশ অনিশ্চয়তা নিয়ে পা রাখে বাড়ির চৌকাঠে। ভেতরের ইন্টেরিয়রটা সুন্দর, কিন্তু কোনো কিছুই আকর্ষিত করতে পারছে না তাকে। মেয়েটা রোবটের মতো আশরাফ সাহেবের পিছু হাঁটছে কেবল। লিফটের দিকে যাওয়ার পথে হুট করে একজন মুরুব্বির সাথে দেখা হয় তাদের। ভদ্রলোক সানন্দে এগিয়ে এসে জড়িয়ে ধরেন আশরাফ সাহেবকে। কুশলাদি বিনিময় করে টুকটাক কথা বলতেই তার দৃষ্টি পড়ে চিত্রার দিকে। বড্ড কৌতূহলী হয়ে জানতে চান, মেয়েটাকে ভাইসাব? আশরাফ সাহেব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। জোরপূর্বক হেসে বলেন, আমার ছোট ভাইয়ের মেয়ে চিত্রলেখা। ভদ্রলোক আপাদমস্তক পরখ করেন চিত্রলেখাকে। মেয়েটার পরনে আছে সাধারণ ঘরনার একটা কামিজ। চোখমুখের অবস্থা কাহিল। যেন বিশাল ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। আলুথালু চুলের অবস্থা উপরন্তু অস্বস্তিতে ইতিউতি চাইছে তখন থেকে। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারলেন না এই মেয়ে আশরাফ শিকদারের ভাইঝি। সব কথা তো আর মুখ ফুটে বলা যায় না। তিনিও কোনমতে টেনেটুনে বললেন, ও আচ্ছা, বেড়াতে এসেছে নিশ্চয়ই? বাকি কথা বলার পূর্বেই তাকে থামিয়ে দিয়ে আশরাফ শিকদার বলে উঠেন, এই বছর এইচএসসি দিয়েছে চিত্রা।
বাকি পড়ালেখা এখানে থেকেই কন্টিনিউ করবে। যেখানে ওর নিজের চাচার বাড়ি আছে ঢাকায়, সেখানে অন্য কোথাও কেন থাকবে বলুন? ভদ্রলোক কেন যেন খুব বেশি একটা খুশি হতে পারলেন না আশরাফ শিকদারের কথায়। আমতা আমতা করে এই সেই বলে প্রসঙ্গ পাল্টাতে চাইলেন, কিন্তু চিত্রার কানে বাজতে থাকল ওই কথাটা। সে শুধুমাত্র ভাতিজি হয়? আর কোনো সম্পর্ক নেই? জোর করে বিয়ে দিতে তো সমস্যা হয়নি, তাহলে সমাজের সামনে পরিচয় দিতে বাধছে কেন? ভেতরকার কথাগুলো ভেতরেই রয়ে গেল। মুখ ফুটে আর বলা হলো না কিছু। একমুঠ ভাত আর একটা নিরাপদ আশ্রয়ের আশায় জলাঞ্জলি দিল সমস্তটা। বর্ষর ঢোক গিলে চেষ্টা করল কান্না আটকানার। নিজেই নিজেকে ধমকে বলল, লোভী হোস না চিত্রা। যেখানে প্রাপ্যটুকু মেলে না সেখানে পর্যাপ্ত কিছু কিভাবে আশা করিস তুই? বেহায়া অশ্রুরা বাদ মানল না। অপমানের তীরটা বড্ড তীক্ষ্ণ ছিল বোধহয়। আশরাফ শিকদার আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চিত্রাকে নিয়ে উঠে আসেন তৃতীয় তলায়। এই বাসার প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ইউনিট আছে। অন্যগুলোতে ভাড়াটিয়া থাকলেও এই ফ্লোর সম্পূর্ণ উনাদের। বা পাশের ফ্ল্যাটে নিজের স্ত্রী এবং ছোট কন্যা নিয়ে থাকেন আশরাফ সাহেব, আর অন্যটায় থাকে নওয়াফ আর তার ছেলে নাফিম। এই দূরত্বটা অবশ্য নওয়াফের বিয়ের পরই তৈরি হয়েছিল। নিত্যদিন ঝামেলা লেগে থাকত বাসায়। উনার সহধর্মিণী নাজিফা নাজনীন কিছুটা রাগী ধাঁচের মানুষ। তার কথা মতো কিছু না চললে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলেন রীতিমতো। একমাত্র ছেলের জন্য কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আনতে চেয়েছিলেন তিনি, কিন্তু সবার কথা অমান্য করে আশরাফ সাহেব ভাতিজিকেই পুত্রবধূ করে নিয়ে আসেন। ব্যাস, বেঁধে যায় ঝামেলা। মুখে কিছু না বললেও কাজকর্মে অসন্তুষ্টি প্রকাশ করতে থাকেন নজিফা বেগম। নওয়াফের বড় বউ চৈত্রিকা ভীষণ চালাকচতুর ছিল। কোনো কিছু নিয়ে শাশুড়ির সাথে ঝামেলায় জড়াত না। জায়গামত নালিশ জানাত কেবল। নওয়াফ বুদ্ধিমান পুরুষ বিধায় পরিস্থিতি বিবেচনা করে নিজেই আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। নাজিফা বেগম ছেলের উপর কথা বলতে পারেননি। আক্রোশ চেপে রেখে মেনে নিয়েছিলেন সেই সিদ্ধান্ত। সেই যে ছেলেটা আলাদা হল, আর ফিরল না ঘরে। অতীব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন আশরাফ শিকদার। আবার যে কোন ঝড় আসবে কে জানে? বুক ভরে শ্বাস টেনে কলিংবেল চাপলেন তিনি। সময় গড়াল কয়েক মিনিট, এরপর খট করে খুলে গেল বাড়ির দরজা। নাজিফা বেগম অসময়ে স্বামীকে ফিরতে দেখে প্রশ্নাত্মক কণ্ঠে বললেন, খানিকক্ষণ আগে ছেলে আসলো, এখন আবার তুমি? কথা বলার ফাঁকে উনার চোখ আটকায় চিত্রার দিকে। বহু বছর পর দেখায় চিনতে পারেন না তাকে, কিন্তু স্বামীর পাশে অসমবয়সী এক মেয়েকে দেখে ভ্রু কুঁচকে যায় উনার তীক্ষ্ণ কণ্ঠে সুধান। আবার কাকে নিয়ে এসেছ তুমি? কে এই মেয়ে? আশরাফ শিকদার ঠান্ডা মাথায় সামলাতে চাইলেন পরিস্থিতি। বুকে ঠেলে সরিয়ে ঠান্ডা মাথায় বললেন, সব প্রশ্নের উত্তর দিচ্ছি। ভেতরে আসতে দাও আগে। কতদূর থেকে এসেছি? নাজিফা বেগম সরলেন না। উল্টো গলার স্বর বাড়িয়ে বললেন, উত্তর দাও সমুদ্রের বাবা। মেয়েটাকে? আশরাফ শিকদার হাল ছেড়ে ধীর গলায় বললেন, আমাদের নওয়াফের বউ। 3 শব্দের উত্তর, অথচ নাজিফা বেগমের মনে হল কেউ উনাকে 3 ফুট উঁচু থেকে ধরণীতে আছড়ে ফেলেছে। মিনিট কয়েক অপলক চোখেই চেয়ে থেকে হুঙ্কার দিয়ে উঠেন তিনি। এক থাবার স্বামীর বুকের পাঞ্জাবি খামচে ধরে রাগান্বিত গলায় বলেন, কি ছেলে খেলা শুরু করেছ তুমি? আবার কোনো ধ্বংসবতীকে আনলা আমার ছেলের জীবনে? ওর সুখ সহ্য হয় না তোমার? আশরাফ শিকদার বুকে সামলানোর চেষ্টা করেন, কিন্তু পারেন আর কই? নাজিফা বেগম সমান্তালে চিৎকার করতে থাকেন। চিত্রা আতঙ্কিত দৃষ্টিতে দেখে পুরো দৃশ্যটুকু। মিনিট খানেক পেরোতেই খট করে খুলে যায় ডান দিকের ফ্ল্যাটের দরজা। ঘর ছেড়ে বেরিয়ে আসে অর্ধনগ্ন নওয়াফ, যার পরনে রয়েছে কেবল একটা লুঙ্গি। ওকে বেরোতে দেখে থেমে যান নাজিফা বেগম। নওয়াফ কারও তোয়াক্কা করে না। সোজা এসে শক্ত করে চেপে ধরে চিত্রার হাত। তাকে টানতে টানতে আশরাফ সাহেবের ফ্ল্যাটে নিয়ে যেতে যেতে চাপা স্বরে গর্জে উঠে বলে, ভেতরে এসো মামুনি। নাজিফা বেগমের কলিজা হাতে চলে আসে একদম। আশরাফ সাহেবও থমকে যান ছেলের কাজে। আর চিত্রা? সে তো ভ্রমের মধ্যে চলে যায়। যে ব্যক্তি ঠিকঠাক মতো কথা বলেনি কোনোদিন, সে কিনা সোজা হাত চেপে ধরেছে তার। এও কি হজম হওয়ার মতো বিষয়? চিত্রার ভ্রম কাটে শীঘ্রই। সকলে ড্রয়িং রুমে উপস্থিত হতেই নওয়াফ জলদগম্ভীর স্বরে বলে, আমার বিয়ে করা স্ত্রী চিত্রা। যেভাবেই হোক সে জড়িয়ে গেছে আমার জীবনের সাথে।
অস্বীকার করার উপায় নেই, আমি তার অভিভাবক আর সে আমার পরিচয় বহনকারী শিষ্য। কথাটুকু বলে দম ফেলে নওয়াফ বাকিরা থম মেরে চেয়ে আছে তার দিকে। চিত্রা নির্বেশ হয়ে যায় সমস্ত তাচ্ছিল্য। কি অদ্ভুত! এই সমাজে মানুষের চাইতেও নামধামের কদর বেশি? পরিচয়বিহীন মানুষ বুঝি মূল্যহীন? যার আপন কেউ নেই, তার দাম নেই এই সমাজে? তারা কি অবাঞ্ছিত নাকি অপ্রয়োজনীয়? চিত্রার পাংশুটে চেহারার পানে চেয়ে ভীষণ শক্ত গলায় বলে নওয়াফ। চিত্রলেখার সাথে সংসার করতে ইচ্ছুক নই আমি। খুব দ্রুত এই সম্পর্কের ইতি টানতে চাই। সে যতদিন আমার পরিচয় বহন করবে ততদিন তার সমস্ত দায়িত্ব পালন করব। এরপর সে তার রাস্তায় আর আমি আমার। কথাটা বজ্রাঘাতের ন্যায় আঘাত হানে চিত্রার বুকে। মেয়েটা চমকে ওঠে তাকায় নওয়াফের চোখের পানে। ভুলটা বোধহয় সেখানেই হয়। অসম্ভব সুন্দর চোখ দুটোতে লেপ্টে থাকা বিতৃষ্ণা দেখে মনটা বিষিয়ে যায় তার। ভেতরটা দুমড়ে মুচড়ে যায় একদম। সৃষ্টিকর্তা, কেন এত যন্ত্রণা লিখল তার কপালে? শীতে পারছে না তো আর। ভেবেছিল আশ্রয়ের বিনিময়ে অপমান সয়ে নেওয়া কঠিন কিছু নয়, অথচ এখন মনে হচ্ছে অনাদার সইবার চেয়ে আত্মহত্যা করাই শ্রেয়। কোমল চিত্রা কি ভয়ঙ্কর বাস্তবতা উপলব্ধি করছে তা কেবল সেই জানে। মেয়েটার ছলছল আঁখি জোড়া বিন্দুমাত্র প্রভাবিত করতে পারল না সেই কঠিন পুরুষকে। সে বলে, চল। ডিভোর্স পেপার রেডি হতে মাস 6 সময় লাগবে। ততদিন তোমাদের দায়িত্বে থাকবে ও। যা প্রয়োজন তা আমি দেব। আশা করি কোনো সমস্যা হবে না এতে। এতক্ষণ নিশ্চুপে ছেলের কথা শুনছিলেন আশরাফ শিকদার, কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না। সব সময় তো আর অন্যায় আবদার মেনে নেওয়া যায় না। কিছু সময় সন্তানের ভালোর জন্য তাদের মতের বিপরীতে যেতে হয়। ছেলের কথায় দ্বিমত পোষণ করে বলে উঠেন, এই বাসায় রাখলে আমার ভাতিজিকে রাখব। অন্যের বুকে রাখার কোনো ইচ্ছে নেই আমার। যার বু তার মাথা ব্যথা। আমরা কেন সেল্টার দিব তাকে? কি দায় পড়েছে আমার? নওয়াফ ভ্রু কুচকে তাকায় বাবার পানে। এমনি মেজাজ তার গগনে, তার উপর বাবার আজাইরা কথা। জোরপূর্বক বিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে এখনও সিন ক্রিয়েট করেনি, কিন্তু এবার কিছু একটা হয়ে যাবে বোধহয়। খ্যাপাটে বাঘের ন্যায় ফুঁসতে ফুঁসতে নওয়াফ শুধায়, কি বলতে চাইছ তুমি? আশরাফ শিকদার সাবলীল গলায় বলেন, যদি চিত্রা এই বাসায় থাকে তবে তাকে ডিভোর্স দিতে পারবে না তুমি। যদি সংসার করার পর ওকে ছেড়ে দিতে চাও তাহলে আপত্তি নেই আমার। কিন্তু তোমার নামমাত্র বুকে আশ্রয় দিতে পারব না আমি। রাগে চোয়াল শক্ত হয়ে আসে নওয়াফের। বৃদ্ধ বাবার সাথে বেয়াদবি করতে চায় না বিধায় হাত মুঠো করে রাগটা দমানোর চেষ্টা করে। দাঁতে দাঁত চেপে শুধায়, কেন পারবে না আশ্রয় দিতে? আশরাফ শিকদার বড্ড সাবলীল গলায় বলেন, তোমার কাঁধের বোঝা আমি কেন টানব? বড় হয়েছ, বিজনেস করছ, বউ পালার সামর্থ্য আছে, নিজের একটা ফ্ল্যাটও পেয়েছ। তাহলে কোনো দুঃখে তোমার বউ রাখতে চাইছ আমাদের কাছে? কোনো ধরনের উটকো ঝামেলা পালতে ইচ্ছুক নই আমি। নওয়াফ পাল্টা কোনো উত্তর দেয় না। পুরুষত্বে আঘাত লেগেছে তার। তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে তারই পিতা। রক্সটা নওয়াফ কি আর মানতে পারে সেটা? সে রাগের চোটে চিত্রার হাত ধরে হনহনিয়ে বেরিয়ে যায় আশরাফ শিকদারের ফ্ল্যাট থেকে। ভেতরে ঢুকে শব্দ করে আটকে দেয় দরজা। নাজিফা বেগম আতকে উঠে বলেন, এ কি করলা তুমি? আশরাফ সাহেব ধপ করে সোফায় বসে বললেন, তোমার ছেলেকে একটা বউ উপহার দিলাম। অসময়ে স্বামীর এমন নাটকীয়তা মানতে পারলেন না নাজিফা বেগম। বকতে লাগলেন তাকে। এত কিছুর মাঝে কেউ দেখল না এই তর্ক বিতর্ক ঠিক কতখানি ক্ষতবিক্ষত করল ওই সাদাসিধে মেয়েটাকে। কেউ জানল না এক একটা তুচ্ছতাচ্ছিল্য কি পরিমাণ কষ্ট দিল তাকে। কেউ টের পেল না কথার আঘাত কতটা নির্মমভাবে হত্যা করল চিত্রার সহজ সরল সত্তাকে। বন্দি দরজার ওপারে কি ঘটল কে জানে, তবে সময়ের ব্যবধানে এতটুকু স্পষ্ট হল, চিত্রা আর নেই। চিত্রলেখাকে টেনে এনে সজোরে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয় নওয়াফ। বিকট শব্দে কিঞ্চিৎ কেঁপে উঠে চিত্রা। রাগে অগ্নিশর্মা নওয়াফ বেচারিকে সামলে উঠার সময়টুকু পর্যন্ত দেয় না। তার আগেই বাহু খামচে ধরে সামান্য কাছাকাছি এনে হিসিয়ে বলে, কি ভেবেছিস? আমি বুঝি না তোর মতলব? পুরো রাস্তা এসবই প্ল্যান করতে করতে এসেছিস তাই না? নওয়াফের হুঙ্কারে সিটিয়ে যায় চিত্রা। তার ক্লান্ত মস্তিষ্ক বুঝে উঠতে পারে না ইঙ্গিতপূর্ণ কথাগুলোর অর্থ। অন্যদিকে হাতের ব্যথায় যান যায় যায় অবস্থা। বেচারি অতিকষ্টে মুখ ফুটে বলে, আমি কিছু করিনি ভাইয়া। আর কিসের কথা বলছেন আপনি? নওয়াফ খেকিয়ে উঠে।
হাতের জোর বাড়িয়ে রাগী গলায় বলে, কিছু না করলে বাবা কেন আমার বিপক্ষে গেল? কেন তোকে নিয়ে সংসার করতে জোর করছে? কি বলে বসে এনেছিস তাকে? চিত্রা হতভম্ব হয়ে গেল। তাকে এমন ভাবে নওয়াফ? এতটা নিচু মনমানসিকতার ভাবে? তার চেয়েও বড় কথা, সে কেন করবে এসব? নওয়াফকে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার। শুধুমাত্র কটা বছর ওদের কাছে আশ্রয় চেয়েছিল ভাতিজির পরিচয়ে। চিত্রাকে অমন বিষণ্ণ দেখে আরও মেজাজ খারাপ হয়। নওয়াফের রাগে জেদে দাঁত কিরমিরিয়ে বলে, যদি মনে করে থাকিস একই বাসায় একই ঘরে থাকায় তোর প্রতি আমার অনুভূতি জন্মাবে বা 6 মাস পর আমার সিদ্ধান্ত পাল্টাবে, তাহলে তুই ভুল ভাবছিস। আমি নওয়াফ শিকদার সমুদ্র তোর মৃত দেহটা পর্যন্ত ছুঁয়ে দেখব না। কথা বুঝেছিস? ভয়ঙ্কর কথাটা বড্ড অনায়াসে বলে দেয় নওয়াফ, কিন্তু শব্দচয়নের গাম্ভীর্যতা বিঁধে যায় চিত্রার মনের কোণে। শরীর ঝাঁকুনি দিয়ে উঠে তার। অবিশ্বাস্য চোখে চেয়ে থাকে কেবল। আর নওয়াফ? সে প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে থাকে উত্তরের আশায়। চিত্রাকে নিস্তব্ধ থাকতে দেখে তার ধৈর্যের বাঁধ ভাঙ্গে। প্রত্যুত্তরের অপেক্ষা না করে নিজেই আবার বলে, ভালোই ডিভোর্স দিচ্ছিলাম, কিন্তু তোর সহ্য হল না সংসার করার বহুত শখ, তাই না? জাস্ট সি কিভাবে পূরণ করি সেটা। এসেছিস আমায় আঘাত করতে, কিন্তু ঘায়েল হয়ে ফিরবি তুই নিজেই। কথাটা শেষ হতেই নাফিমের কান্নার স্বর ভেসে আসে, সাথে সাথেই চিত্রার থেকে ছিটকে দূরে সরে যায় নওয়াফ। ঘটনার আকস্মিকতায় চিত্রা গিয়ে ধাক্কা খায় পেছনে থাকা ড্যাকের সাথে। মেরুদণ্ডের হাড্ডিতে তীক্ষ্ণ আঘাত পাওয়ায় মৃদু শব্দে গুঙিয়ে উঠে বেচারি। সেসব পরখ করার সময় কি আছে কারো? না, নেই। সদ্য ঘুম থেকে ওঠা ছেলের কান্না থামাতে নওয়াফ হনহনিয়ে চলে যায় নিজের ঘরে। বেচারি চিত্রা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। পরপরই নাফিমের ন্যানি এসে হাজির হয়। চিত্রাকে মূর্তির মতো চেয়ে থাকতে দেখে বলে, স্যার আপনারে স্টোর রুমে যাইতে কইছে। কথা বলার মতো অবস্থায় নেই চিত্রা। শরীর টলছে তার। কথার আঘাত আর শারীরিক যন্ত্রণার কাছে জিম্মি হয়ে গেছে তার কোমল সত্তা। নাফিমের ন্যানি তথা প্রমা মহিলার পানে চেয়ে বেচারি কোনমতে বলে, স্টোর রুম কোনো দিকে? চিত্রার অবস্থা দেখে কিছু একটা আন্দাজ করে নেন সেই মহিলা। তার উপর নওয়াফের চিল্লানোর শব্দ তো কানে এসেছেই। অল্প বয়স্কা চিত্রার জন্য বিশাল দুঃখ হল উনার, কিন্তু সেটা প্রকাশ করার অনুমতি নেই। তাই কথা না বাড়িয়ে সোজা এসে চিত্রার বরফ শীতল হাতটা আঁকড়ে ধরে বলেন, আপনার শরীরের অবস্থা ভালো ঠেকতাছে না। আমি লইয়া যাইতাছি, চলেন। চিত্রা টু শব্দ করল না। জোরে জোরে শ্বাস ফেলতে থাকো শুধু। হাত পা কাঁপছে তার। অসহ্য লাগছে সব কিছু। বুকের ভেতর চলছে উত্তাল পাথাল ঝড়। শ্বাসটাও আটকে আসছে। কি আশ্চর্য! সবাই আজ তাকে কষ্ট দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে নাকি? ভাবনার মাঝেই রুমের ভেতর চলে আসে তারা। বেডের কাছাকাছি আসতেই শরীর ছেড়ে দেয় চিত্রা। ধপ করে শুয়ে পড়ে নরম গদির উপর। আস্তে ধীরে গা এলিয়ে দেয় সেখানে। তারপরই যেন বাঁধ ভাঙে সমস্ত ধৈর্যের। বালিশের ভাঁজে মুখ গুজে গুনগুনিয়ে কেঁদে উঠে চিত্রা। বুকের ভেতরে এতটা যন্ত্রণা হচ্ছে যে চিল্লিয়ে কাঁদতে অবধিই পারছে না। স্রেফ চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। তার করুণ কান্নার দৃশ্য প্রমার বুকে লাগে। না চাইতেও তিনি বলেন, এমনে কাঁদে না মা। মাইয়া মানুষের জীবন এমনই। স্যার রাগী হইলেও কিন্তু ভালা মনের মানুষ। রাগটা পড়ুক একবার, দেখবেন রানী কইরা রাগব আপনারে। চিত্রা প্রত্যুত্তর করে না। এসব নিছকি কল্পকথা, তাই কান দেয় না সেদিকে। একটুখানি শান্ত হওয়ার চেষ্টা করে। সেটা তো হয় না, উল্টো সারাদিনের ঘটনাপ্রবাহ একের পর এক ভাসতে থাকে তার চোখের সামনে। মেয়েটা গলা কাটা মুরগির ন্যায় ছটফটিয়ে উঠে রীতিমতো। চিত্রার অবস্থা দেখে ভয় পেয়ে যান প্রমা। কি ভয়ানক দশা মেয়েটার! কান্না করতে না পারার তোপে শ্যামলা মুখটা রক্তিম দেখাচ্ছে। চোখের দুই কার্নিশ জলে ভেজা। পাতলা ঠোঁট জোড়া কাঁপছে অনবরত। মেয়ে সমানতালে গলায় বুকে হাত রেখে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু লাভ কিছুই হচ্ছে না। ওকে এভাবে ছটফটাতে দেখে প্রমা আর পারলেন না কঠিন হয়ে থাকতে। এগিয়ে এসে শিয়রে বসলেন। মেয়ের বয়সী বিধায় আর আপনি আজ্ঞে সম্বোধনে গেলেন না। চিত্রার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শান্ত হও মা। কি লাগবে বলো? পানি দিব? নাকি স্যারকে ডাকব? চিত্রা আর্তনাদ করে বলে উঠল, আজরাইলকে ডেকে দাও খালা। একমাত্র মৃত্যুই আমার যন্ত্রণা ঘোচাতে পারবে।
চিত্রার কথায় নির্বাক বনে গেলেন প্রওয়া। কি উত্তর দিবেন ভেবে পেলেন না। মেয়েটা সমানে ফোপাচ্ছে। যা অবস্থা দেখছেন তাতে ওই কথা ফলতে সময় লাগবে না। মনে মনে ভীষণ ভয় পাচ্ছেন তিনি। তাই কি আর হয়? চিত্রারা কই মাছের জান সহজে এদের মৃত্যু হয় না। সয়ে যেতে হয় বহু কিছু। সেখানে চিত্রার দুঃসময় তো সবে শুরু। নিস্তব্ধ রজনী। সময়কাল তখন রাত ৩টা। প্রচণ্ড ক্ষুধা লাগায় আচমকা ঘুম ভেঙে যায় চিত্রার। চোখ মেলে চাইতেই অসহ্য রকমের যন্ত্রণা অনুভব করে মাথায়। চোখ দুটো জ্বলে যাচ্ছে, সেই সাথে গলাও ব্যথা করছে। অতিরিক্ত কান্নার ফলে হয়তো, কিন্তু কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছে ও? নাকি বেহুশ হয়ে গেছিল? মনের ভেতর প্রশ্নটা এলেও সঠিক উত্তর জানা নেই চিত্রার। সে নিষ্প্রাণ দৃষ্টি ফেলে একবার ঘরের দিকে তাকায়। একদমই ছোট্ট একটা কামরা। একটা বেড, টেবিল আর কাপড় রাখার ড্যাক ছাড়া কিছুই নেই। বাড়তি বলতে রুমের সাথে লাগোয়া ওয়াশরুম আছে কেবল। অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। বাসায় আরও 2টা খালি কামরা পড়ে আছে। চিত্রাকে অনায়াসেই রাখা যেত সেখানে। এই ধুলো বালি ঠাসা ঘরটা না দিলে বুঝি খুব ক্ষতি হয়ে যেত নওয়াফের? বিষয়টা অত্যন্ত ছোট, কিন্তু তীব্রভাবে আঘাত করে চিত্রাকে। তবুও চঞ্চল চিত্রা আজ নীরব। বাস্তবতার আঘাত একদিনেই থমকে দিয়েছে তাকে। কেড়ে নিয়েছে সমস্ত সহনশক্তি। তার বাবা প্রচুর বকাঝকা করত, কিন্তু কখনো এতটা যন্ত্রণা অনুভব হয়নি চিত্রার। একবার কেঁদে নিলেই সব ব্যথা দূর হয়ে যেত। আর আজ চোখের পানি পানির সাথে সাথে মনটাও নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু যন্ত্রণা কমছে না। দুঃখ বিলাসের এক পর্যায়ে তীব্র ক্ষুধায় পেট মোচড় দিয়ে উঠে চিত্রার। আশরাফ শিকদার জোর করে কি যেন একটু খাইয়েছিলেন বিকালের দিকে, এরপর আর খাওয়া হয়নি। অতিরিক্ত ক্ষুধায় তেতো বমি আসে চিত্রার। সেই সাথে বড্ড অসহায় অনুভূতি হয়। এই অবেলায় কাকে কি বলবে? আর নিজে থেকে নিলে যদি ওকে চোর উপাধি দেয় তখন? সবার তপ্ত বাক্য শুনে চিত্রার মনে ভয় ঢুকে গেছে। সে ক্ষুধায় মরতে রাজি, কিন্তু খোটা শুনতে ইচ্ছুক নয়। কথার ধার বড্ড তীক্ষ্ণ, তার কোমল হৃদয় রক্তান্ত করে দেয় রীতিমতো। ভাগ্য বোধহয় একটু সহায় হল চিত্রার। হুট করে কেউ একজন নক করল দরজায়, মৃদুস্বরে বলল, ম্যাডাম, শুনছেন? শেহরি খেতে ডাকছে আপনাকে। কথাটা শুনে চিত্রার মাথায় বাজ পড়ে। ও তো ভুলেই বসেছিল বিষয়টা। অবশ্যই গতকাল থেকে যা হলো তাতে ভোলাটাই স্বাভাবিক। নিজেকে আর কষ্ট দিল না চিত্রা। ওটার জন্য হাজার জন আছে। আস্তে ধীরে বিছানা ছেড়ে উঠে দরজা খুল। ওপাশে তখনও মহিলাটা দাঁড়িয়েছিল, চিত্রাকে দেখে স্মিত হেসে বলল, আইয়েন ম্যাডাম। চিত্রা উত্তর দিল না। মাথা নিচু করে চুপচাপ এগিয়ে চল। নওয়াফ আলদা ফ্ল্যাটে থাকলেও খাওয়া দাওয়া করে বাবা মায়ের সাথে। অফিসে গেলেও নাফিমকে তাদের কাছে রেখে যায়। এবার ঘটনা ভিন্ন, তবে বাবা ছেলের মনমালিন্য চললেও নাজনীন বেগমের অনুরোধের কাছে হার মানতে হয় নওয়াফকে। না চাইতেও বাবার ফ্ল্যাটে আসে শেহরি করতে। লোকমা মাখিয়ে সবে মুখে নিবে এমন সময় চিত্রা এসে হাজির হয় ড্রয়িং রুমে। মেয়েটা মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে আসছে। চিত্রা হাজার লুকাতে চাইলেও ওর ফোলা মুখশ্রী নজরে এসে যায় নওয়াফের। হুট করে কেমন যেন লাগে তার। সেকেন্ড কয়েক তাকিয়ে ফট করে চোখ নামিয়ে নেয়। যতই অস্বীকার করুক, ওর অন্তর জানে মেয়েটার এই অবস্থার জন্য সেই দায়ী। নওয়াফের ভেতর সূক্ষ্ম একটা অনুশোচনা খেলে যায়। কিন্তু তার ইগো সেটা মানতে নারাজ। দ্বন্দ্বের ইতি টানতে তাড়াতাড়ি খাওয়া শুরু করে নওয়াফ। চিত্রা ততক্ষণে এসে বসেছে বিপরীত পাশে। মেয়েটা নিশ্চুপ। কোনো কথা নেই, বার্তা নেই। প্লেটে খাবার তুলে নিয়ে নিঃশব্দে একটু একটু করে খাচ্ছে। আর চোখে আরেকবার তাকায় নওয়াফ। চিত্রার ভাত মাখানোর স্টাইলটা লোভনীয়, কিন্তু বড্ড ছোট ছোট লোকমা বানায়। নওয়াফ আর কিছু না ভেবে চটজলদি খাওয়া শেষ করে। এটারই অপেক্ষা করছিলেন আশরাফ শিকদার। নওয়াফ ডেজার্ট আইটেম হাতে নিতেই তিনি গলা খাকারি দিয়ে বলেন, শিকদার বাড়ির পুরুষেরা কখনো বুদের অসম্মান করে না। মুখে স্বীকারোক্তি দেওয়াটাই সব কিছু নয়। কে কতটুকু দায়িত্ববান সেটা কর্মে বোঝা যায়। বুকে নির্বিচ্ছিন্নভাবে ভিন্ন কামরায় ফেলে রাখা কোনো বীরপুরুষের কাজ হতে পারে না। সবে ডেজার্ট আইটেমে হাত রেখেছিল নওয়াফ, কিন্তু বাবার বলা কথাটা শুনে থমকে যায় সে। বীরপুরুষ হতে পারে না। কথাটা আঘাত হানে মস্তিষ্কে। তার মানে কি আশরাফ শিকদার তাকে কাপুরুষ বলতে চাইল? রাগে শক্ত হয়ে আসে নওয়াফের চোয়াল। নাজনীন বেগম ভয় পেয়ে যান ছেলের মুখাবয়ব দেখে।
স্বামীর কাঁধে হাত রেখে দুপাশে মাথা নাড়িয়ে তাকে নিষেধ করেন ঝামেলায় জড়াতে। ওদিকে চিত্রা হতাশ হয়ে তাকায় চাচার দিকে। কি দরকার ছিল হিংস্র সিংহকে খোঁচানোর? এ মুহূর্তে আশরাফ সাহেবকেই সব থেকে বড় শত্রু মনে হচ্ছে তার। আজ ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছে নওয়াফ। তার উপর আশরাফ সাহেব তো আছেনই আগুন ঘি ঢালার জন্য। নওয়াফ যথেষ্ট তেরা মানুষ, সহজে হার স্বীকার করে না। তাই সে চিত্রার পানে চেয়ে বলল, আজ থেকে আমার ঘরে থাকবা তুমি। আমি কাপুরুষ নাকি বীরপুরুষ সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। তাছাড়াও মেয়েদের বেতন দিয়ে ছুটি দিয়ে দিবা আমি। ঘরে বু থাকতে অন্য কেউ কেন ঘর সামলাবে? চিত্রার মনে হল অদৃশ্য কিছু ওর গলা পেঁচিয়ে ধরেছে। যেখানে সামান্য কাজ করতে হাঁপিয়ে যায় সেখানে গোটা একটা সংসারের কাজ কিভাবে সামলাবে সে? উপরন্তু নওয়াফের দায়িত্ব। মরেই যাবে চিত্রা। আশরাফ শিকদার থতমত খেয়ে যান ছেলের কথায়। তিনি আশা করেননি নওয়াফ এমন কিছু বলবে। মনে মনে আফসোস করতে থাকেন তিনি। বাবার কর্মে তিতিবিরক্ত নওয়াফ টেবিল ছেড়ে উঠে সোজা নিজের ফ্ল্যাটে চলে যায়। ছেলে চলে যেতেই মুখ খুলেন নাজনীন বেগম। রাগে গজগজ করতে করতে বলে, রমজান মাসে আল্লাহ শয়তান বন্দি রাখে। তোমার হাঁটুতে থাকা ব্রেইনটা বেঁচে গেল কিভাবে? ওটার পারদে পারদপ শয়তানি আর বাঁশ খাওয়া বুদ্ধিতে ঠাসা। এক লাফে কখনো গাছে ওঠা যায়? ওদেরকে একটু সময় দিলে কি এমন হতো? আশরাফ শিকদার অপরাধী মুখে বসে থাকেন, স্ত্রীর অপমানজনক কথার বিপরীতে বলার মতো কিছু খুঁজে পান না। স্বামীকে চুপসে যেতে দেখে নাজনীন বেগম স্বস্তি পান। ভেতরকার রাগ মেটাতে চিত্রার পানে চেয়ে রাগী স্বরে বলেন, যে কয়দিন আজ সে কয়দিন খেয়ে পড়ে নাও, কিন্তু ভুলেও আমার ছেলের মাথা খেতে যেও না, নয়তো তোমার জীবন জাহান্নাম বানিয়ে দিব আমি। যতসব অপয়া অলক্ষী এসে আমারই কপালে জোটে। নওয়াফ চলে যাওয়ার পর একটু স্বস্তি নিয়ে খাওয়া শুরু করেছিল চিত্রা, কিন্তু ৩ নম্বর লোকমাটা মুখে নিতেই এমন ধারার মন্তব্য করে বসেন নাজনীন বেগম। ব্যাস, সাথে সাথে ক্ষুধা মিটে যায় চিত্রার। গাল ভর্তি ভাত থাকলেও মুখ নড়াতে পারে না। চোখ উপচে জল পড়ে ভাতের প্লেটে। ব্যাপারটা নাজনীন বেগমের চোখে পড়তেই উনি চিত্রার সামনে থেকে ভাতের প্লেট টেনে নিয়ে বলেন, এত নাটক করে খেতে হবে না। ভাবখানা এমন যেন বহু কিছু বলে ফেলেছি তাকে। জগত দুঃখিনীর নাটক তোর চাচার সামনে করিস কাজে দিবে। এরপরে থেকে খাবারের প্লেট সামনে নিয়া কাজতে দেখলে আর দ্বিতীয় দফা খাবার দিবে না। এ পর্যায়ে আশরাফ শিকদার ধমকে উঠেন স্ত্রীকে। নাজনীন বেগম সেটার তোয়াক্কা না করে পাল্টা জবাবে বলেন, চুপ থাকো তুমি। এনেছ তো চরিত্রহীন মায়াকে, যে কিনা বিয়ের আগেই নাং এর হাতে অপবিত্র হয়ে যায়। ওকে নিজের কিছু বলে পরিচয় দিতেও লজ্জা করছে, সেখানে ছেলের বউ ভাবাতো বিলাসিতা। কথাটা বলে ফোঁস ফোঁস করতে করতে নিজের ঘরের দিকে চলে যান নাজনীন বেগম। ড্রয়িংরুমে থেকে যায় বিধ্বস্ত চিত্রা, নাফিমের ন্যানি আর আশরাফ শিকদার। প্রিমা কেন যেন এবার নিজেকে সামলাতে পারল না। হাতের উল্টা পিঠ দু চোখে ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। কাকে বলবে মনের কথা? কিভাবে বোঝাবে সে নির্দোষ? মূলত চিত্রার কোনো প্রেম ছিল না। সে ওই ধাঁচের মেয়েও না। খানিকটা বোকাসোকা আর লক্ষ্মীমন্ত মেয়ে। এজন্যই গ্রামের অনেকের নজরে ছিল চিত্রা। ঠিক এমনইভাবে এলাকার এক প্রভাবশালী নেতার ভাতিজার কুদৃষ্টি পড়ে যায় তার উপর। বিষয়টা চিত্রা টের পায় ইন্টারের ফাইনাল টেস্টের পর। তার অবচেতন মনে ভয় ঢুকে যায় ভীষণ, কারণ ওই ছেলে উচ্ছৃঙ্খল এবং বখাটে। এর প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে ভরা বাজারে অসম্মানিত হওয়া। বাসায় এত সাপোর্টিভ কেউ ছিল না যার সাথে শেয়ার করলে সমস্যাটা সমাধান করা যাবে। উপরন্তু বাসায় জানালে লেখাপড়া অফ করে দিবে। ওই বন্দি খাঁচা থেকে মুক্ত হওয়ার ইচ্ছেটা আর পূরণ হবে না। এসব ভেবেই চিত্রা কাউকে জানায় না। মনে মনে সিদ্ধান্ত নেয়, মাত্র ৩টা মাসই তো, একটু রয়েসয়ে কাটিয়ে দিবে, এরপর সে ডানা মেলে উড়ে চলে যাবে বাইরে। পরিকল্পনা অনুযায়ী ওই ছেলের সাথে কোনোরূপ রিলেশনে না গেলেও তাকে নিষেধ করে না চিত্রা। ওই ছেলে নানা ধরনের পাগলামি করতে থাকে, কিন্তু পরিবার আর পরিস্থিতির দোহাই দিয়ে সেসব থেকে বেঁচে যায় চিত্রা। তবুও শেষ রক্ষা হয় না। চিত্রার পরীক্ষা শেষ হতেই তার বাসায় বিয়ের প্রস্তাব রাখে ওই ছেলে। স্বাভাবিকভাবেই সেটা প্রত্যাখ্যান করে দেয় চিত্রার পরিবার। এতে ভীষণ ক্ষুব্ধ হয় ওই ছেলে। যোগাযোগ করার চেষ্টা করে চিত্রার সাথে, কিন্তু চিত্রা কোনো রেসপন্স না করায় আরও ক্ষেপে যায় সে। এমতাবস্থায় চিত্রার বাসা থেকে বিয়ে ঠিক হলে ওই ছেলে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। নোংরা ভিডিওতে চিত্রার মুখশ্রী বসিয়ে সেটা পাচার করে দেয় গ্রামের তরুণদের মাঝে, এমনকি এটাও বলে যে ওরা রিলেশনে ছিল। ফলস্বরূপ বিয়ে ভেঙে যায় চিত্রার।
পাড়াশুদ্ধ লোকজন এক এক কথা বলতে শুরু করে। এত বদনামি হজম করতে না পেরে চিত্রার বাবা সালিশ বসানোর সিদ্ধান্ত নেয়। মূলত এই সালিশের বিচার কার্যক্রমে অংশ নিতেই গ্রামে এসেছিল নওয়াফ আর আশরাফ সাহেব। তারা ভেবেছিল পরিস্থিতি সামলে নিবে, কিন্তু সমস্ত কিছু হাতের বাইরে চলে গিয়েছিল। কাউকে বিশ্বাস করানো যায়নি যে ওটা চিত্রা না। এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ। কেউ ত্যায্য করতে বলে, কেউ মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে বাজারে ঘোরাতে বলে, কেউ বলে পাথর নিক্ষেপ করে মারতে, কেউ আবার বলে এক ঘরে করে দিতে। এই বিদঘুটে পরিস্থিতি থেকে চিত্রাকে বাঁচাতে এবং নিজের ছেলের ভালোটা চিন্তা করে আশরাফ শিকদার বিয়ের ঘোষণা দেন। নওয়াফ শুরুতে মানতে চায়নি, কিন্তু হুট করে তার বাবা কিছু একটা বলে, যার ফলস্বরূপ বাধ্য হয়ে চিত্রাকে বিয়ে করতে রাজি হয় নওয়াফ। ওই আসরে ওই কাপড়েই বিয়ে দিয়ে দেওয়া হয় তাদের। বিয়ের পর একটু নিশ্চিন্ত হয়েছিল চিত্রা, কিন্তু পোড়া কপালির কপালে কি আর এত সুখ থাকে? জীবন বাঁচাতে গিয়ে আত্মিক শান্তি দাফন করেছে চিত্রা। শরীরের আঘাত থেকে বাঁচতে গিয়ে কথার আঘাকে আপন করেছে। শরীর কাফনে জড়ায়নি ঠিকই, কিন্তু আত্মিক লাশের জানাজা উঠে গেছে। সেই সাথে মেয়েটাও বুঝেছে, হাজারবার মরার চাইতে একবার মরা ভালো। দুকথা শোনার চাইতে শরীরে দুইটা মারের দাগ থাকা শোভনীয়। জীবন এক ধাক্কায় বহুত কিছু শিখিয়ে দেয় চিত্রাকে। মেয়েটা ভেবেছিল এটাই হয়তো শেষ, কিন্তু সৃষ্টিকর্তার বিধান ছিল আলাদা। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে, সেটা ঘুণাক্ষরে ও টের পায়নি চিত্রা। যখন জানো বুঝল, তখন আর পিছু সরার সুযোগ পেল না। গল্পের নাম উপসংহারে তুমি। লেখিকা রুহানিয়া ইমরোজ।